আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে হাজির হয়েছি তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 সালে বিষয় জীবন জীবিকা শ্রেণী অষ্টম নিয়ে। তো আজকে আমরা এই প্রশ্নটার উপরে অ্যান্সার স্ক্রিপ্ট দেখব। তো আমরা আগে প্রথমে আমাদের সমস্যাটা নির্বাচন করব, সেটা হলো বিদ্যালয় এবং আশেপাশের পরিবেশ। তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের প্রস্তাবনা তৈরির প্রথম অংশে। তো এখানে বলা হয়েছে নির্বাচিত সমস্যা বর্ণনা। তো চলো আমরা 1 নাম্বারটার অ্যান্সার স্ক্রিপ্টটা দেখে আসি এবং তারপরে আমরা দেখব এটা যৌক্তিকতা এবং প্রকল্পের সাথে সংশ্লিষ্ট পেশা শনাক্তকরণ। আমরা আগে প্রথমে প্রস্তাবনা 1 এটা দেখে আসি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা অ্যান্সার স্ক্রিপ্টে চলে এসেছি। তো আমাদের প্রথম হলো সমস্যা, নির্বাচিত সমস্যা বর্ণনা। তো দেখো আমরা এই সমস্যাটার ভিতরে কি কি সমস্যা, আমাদের যে মূল সমস্যাটা ছিল, ক্ষেত্রটা ছিল বিদ্যালয় এবং আশেপাশের পরিবেশ। এখন এই আশেপাশের পরিবেশের ভিতরে কি কি সমস্যা রয়েছে, দেখো আমি কয়েকটা সমস্যা এখানে উল্লেখ করেছি। 1 নম্বর হলো অবকাঠামোগত সমস্যা, যেমন পর্যাপ্ত ক্লাসরুম, শিক্ষা উপকরণ এবং পানি স্যানিটাইজেশনের অভাব। এরপর আরেকটা সমস্যা হলো শিক্ষার মান, প্রশিক্ষিত শিক্ষকের অভাব এবং আধুনিক শিক্ষাদানের পদ্ধতির অভাব। 3 নাম্বার নিরাপত্তা, বিদ্যালয়ের ভিতরে এবং বাইরে নিরাপত্তা রাখা এবং মাদকদ্রব্যের প্রভাব। এরপরে স্বাস্থ্য এবং পরিচ্ছন্নতা, স্বাস্থ্যকর খাবার এবং পরিচ্ছন্নতার অভাব। তারপরে হলো সামাজিক সমস্যা, মানে হলো বাল্যবিবাহ এবং শিক্ষার্থীদের উপস্থিতি এবং মনোযোগের ঘাটতি। আর আরেকটা সমস্যা হলো যাতায়াত সমস্যা, সেটা হলো নিরাপদ সঠিক যাতায়াত ব্যবস্থার অভাব এবং খারাপ রাস্তার সমস্যা। তো এইটা হলো ওই ক্ষেত্রটার ভিতরে এতগুলো সমস্যা। তো এখন তোমরা চাইলে যে কোনো একটা নিয়ে সামনে আগাতে পারো। এখানে কয়েকটা সমস্যা উল্লেখ করা হয়েছে। এর পরবর্তী ধাপগুলোতে আমি এই প্রত্যেকটারই অ্যান্সারগুলো দিব। তোমরা যেটা নিয়ে আগাতে চাও সেটাই শুধুমাত্র ফলো করবে। তোমরা যদি অবকাঠামোগত সমস্যা নিয়ে আগাতে চাও, প্রত্যেকটা পয়েন্টের মানে 1 থেকে 7 পর্যন্ত পয়েন্টের ভিতরে অবকাঠামোগত সমস্যার যে স্ক্রিপ্টটা আছে সেটুকু তোমরা ফলো করে আগামীকাল খাতায় লিখে দিয়ে আসবে। এটাই তোমাদের কাজ হবে। যদি শিক্ষার মান নিয়ে কাজ করো, সে সেম একই প্রসেস, এরকম করে কাজ করবা। তো এরপর আমরা চলে যাচ্ছি 2 নাম্বার কোশ্চেনে, সেটা হলো যে সমস্যা সমাধানের যৌক্তিকতা নির্ণয় করো। তো এটা হলো প্রথমে যাচ্ছি অবকাঠামো সমস্যার মধ্যে, যে ক্লাসরুমের ঘাটতি। পর্যাপ্ত ক্লাসরুম না থাকার শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণের পরিবেশ সুষ্ঠু হয় না। গাদাগাদি করে বসার ফলে শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারে না। আরেকটা হলো শিক্ষা উপকরণের অভাবের মধ্যে পড়ে হলো প্রয়োজনীয় শিক্ষা উপকরণ, যেমন বই, ল্যাবরেটরি সরঞ্জাম, কম্পিউটার ইত্যাদির অভাবে শিক্ষার্থীরা প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারছে না। এরপরের পয়েন্ট হলো শিক্ষার মান। তো শিক্ষার মানের মধ্যে হলো শিক্ষকদের প্রশিক্ষণ। প্রশিক্ষিত শিক্ষক না থাকার কারণে তেমন শিক্ষার মান ভালো হচ্ছে না। শিক্ষকরা আধুনিক শিক্ষা পদ্ধতি এবং শিক্ষাদানের কৌশল সম্পর্কে সঠিকভাবে জ্ঞান অর্জন করতে পারেন না, ফলে শিক্ষার্থীরা প্রয়োজনীয় শিক্ষা পাচ্ছে না। তারপর হলো শিক্ষাদানের পদ্ধতিতে সমস্যা, সেটা হলো আধুনিক ও কার্যকর শিক্ষাদানের পদ্ধতি শিক্ষার্থীদের পাঠ্য বিষয়ের প্রতি আগ্রহ বাড়ায় এবং তাদের শেখার মান উন্নত করে, যা মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং তাদের শিক্ষা জীবনকে ধ্বংস করে দিতে পারে। এরপরের সমস্যা হলো স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা। এর মধ্যে 2টা পয়েন্ট হলো স্বাস্থ্যকর খাবার। স্বাস্থ্যকর খাবার না পেলে শিক্ষার্থীদের শারীরিক এবং মানসিক বিকাশ সঠিকভাবে হয় না। এটি তাদের শিক্ষার মানও প্রভাব ফেলে। এটা পরিচ্ছন্নতা, শিক্ষক এবং আশেপাশের এলাকায় যদি পরিষ্কার না থাকে তবে তা শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি বাড়ায় এবং বিদ্যালয়ে আসতে তাদের অনীহা তৈরি হতে পারে। এরপরের সমস্যা হলো সামাজিক সমস্যা, যেটা কিনা প্রথমে ছিল বাল্যবিবাহ শিক্ষার্থীদের শিক্ষা জীবন ব্যাহত করে। তারপরে তাদের শিক্ষা জীবনের সুযোগ কমিয়ে দেয়, ফলে এটি তাদের ব্যক্তিগত এবং পেশাগত জীবনে নেতিবাচক প্রভাব ফেলে। আর একটা যৌক্তিকতা হলো উপস্থিত এবং মনোযোগের অভাব। বিদ্যালয়ে উপস্থিত ঘাটতি এবং মনোযোগের অভাবে শিক্ষার্থীদের শিক্ষার মান কমিয়ে দেয় এবং তাদের ভবিষ্যৎ সম্ভাবনা হ্রাস পায়। তারপরে যাতায়াত ব্যবস্থাপনা, নিরাপদ এবং সঠিক যাতায়াত ব্যবস্থা না থাকলে শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে অসুবিধার সম্মুখীন হয়। এটি শিক্ষার্থীদের উপস্থিতার এবং শিক্ষার মানের প্রভাব ফেলে। এরপর রাস্তার সমস্যা, রাস্তা খারাপ হলে চলাচল করতে গেলে শিক্ষার্থীদের বিদ্যালয়ে পৌঁছাতে সময় এবং কষ্ট বেড়ে যায়, যা তাদের শিক্ষার প্রতি অনীহা তৈরি করতে পারে। 3 নাম্বার, সেটা হলো প্রযুক্তির সাথে সংশ্লিষ্ট পেশা শনাক্তকরণ। ঠিক আছে, 3 নাম্বার যে প্রশ্নের উত্তরটা ছিল। তো এরপরে আমরা প্রথম যেটা আসি সেটা হলো শিক্ষাবিদ এবং প্রশাসনিক কর্মচারী। এটা হলো শিক্ষা এবং শিক্ষাদানে শিক্ষার্থীদের মান উন্নয়ন করা। তবে বিদ্যালয় প্রশাসক, এদের কাজ হলো
বিদ্যালয়ের সার্বিক পরিচালনা ব্যবস্থাপনা করা। এবার অবকাঠামো উন্নয়ন এবং রক্ষণাবেক্ষণ, স্থপতি এবং সিভিল ইঞ্জিনিয়ার তাদের কাজ হলো বিদ্যালয় এর ভবন, ক্লাসরুম এবং অন্যান্য অবকাঠামোর নকশা এবং নির্মাণ করা। তারপরে রক্ষণাবেক্ষণ কর্মী বিদ্যালয়ের ভবন এবং স্যানিটাইজেশন ব্যবস্থার রক্ষণাবেক্ষণ করা। স্বাস্থ্য এবং স্যানিটেশন কর্মী হলো স্বাস্থ্যকর্মী যারা আছে তারা হলো শিক্ষার্থীদের স্বাস্থ্য ব্যবস্থা, স্বাস্থ্য সংক্রান্ত সচেতনতা তৈরি করবে। স্যানিটাইজেশন কর্মী হলো বিদ্যালয় এবং আশেপাশের পরিচ্ছন্নতা রক্ষা করবে। আর নিরাপত্তা কর্মীদের কাজ হলো নিরাপত্তা রক্ষী, বিদ্যালয় এবং আশেপাশের নিরাপত্তা নিশ্চিত করা। পুলিশ অফিসার স্কুল পুলিশ অফিসার শিক্ষার্থী নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা রক্ষা করা। তারপর হলো সামাজিক কর্মী এবং কাউন্সিলর। সামাজিক কর্মী শিক্ষার্থীদের সামাজিক ব্যবস্থা সমাধান এবং জনসচেতনতা বৃদ্ধি। স্কুল কাউন্সিলর অর্থাৎ স্কাউট শিক্ষার্থীদের মানসিক এবং সামাজিক সহায়তা প্রদান। পরিবহন কর্মী ভ্যান বা বাস চালক শিক্ষার্থীদের নিরাপদভাবে যাতায়াত করা নিশ্চিত করা। পরিবহন ব্যবস্থাপক বিদ্যালয়ের পরিবহন ব্যবস্থাপনা। এবার সরকারি বেসরকারি উন্নয়ন কর্মী সরকারি কর্মকর্তা শিক্ষানীতি প্রণয়ন এবং বাস্তবায়ন। এনজিও কর্মী তাদের কাজ হলো বিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের সহায়তা করা। প্রযুক্তি বিশেষজ্ঞ তাদের কাজ হলো আইসিটি বিশেষজ্ঞ বিদ্যালয়ের কম্পিউটার আইসিটি ব্যবস্থাপনা করা। এরপরে প্রস্তাবনা দ্বিতীয় অংশ আমরা চলে যাচ্ছি। আগে আমরা প্রশ্নটা দেখে আসি এখানে কী বলা হয়েছিল। তো চারটা পয়েন্টের মধ্যে প্রথম পয়েন্টটা হলো ভবিষ্যৎ প্রযুক্তির প্রস্তাবিত সমাধান। তো আমরা এখানে লিখব যে আমাদের ভবিষ্যৎ প্রযুক্তির মাধ্যমে কী কী মানে সমাধানটা করতে পারি, সেটা হলো স্মার্ট ক্লাসরুম তৈরি করার মাধ্যমে আমরা অবকাঠামো উন্নয়ন মানে শিক্ষার মানটা উন্নয়ন করতে পারি। কিভাবে? ইন্টারেক্টিভ বোর্ডের মাধ্যমে, ডিজিটাল বোর্ড বা শিক্ষার্থীদের যা কিনা শিক্ষকদের পাঠদানকে আরও আকর্ষণীয় এবং ইন্টারেক্টিভ করে তুলবে। ভার্চুয়াল রিয়েলিটি অর্থাৎ ভিআর এবং অ্যাগমেন্ট রিয়েলিটি যেটা কিনা এআর বলা হয়, এটা শিক্ষার্থীদের বিষয়বস্তু সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করার উপকারী কাজে লাগবে। এরপর আছে হলো অনলাইন প্ল্যাটফর্ম যেটা কিনা শিক্ষার মানকে উন্নয়ন করবে। লার্নিং প্ল্যাটফর্ম তৈরি করার মাধ্যমে অনলাইন এটা একটা প্রযুক্তি হতে পারে, যেমন অনলাইনে ক্লাস কুইজ এবং পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে। তবে শিক্ষা অ্যাপ তৈরি করতে পারি যার মাধ্যমে শিক্ষার্থীরা ঘরে বসেই পাঠ্য বই, ভিডিও লেকচার এবং অন্যান্য শিক্ষার সামগ্রী গ্রহণ করতে পারবে। এরপর নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে আমরা যে সব প্রযুক্তি ব্যবহার করতে পারি, যেমন স্মার্ট ক্যামেরা এবং সেন্সর। বিদ্যালয়ের চারপাশে স্মার্ট ক্যামেরা এবং সেন্সর স্থাপন করার মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করতে পারি। এরপরে বায়োমেট্রিক্স অ্যাক্সেস, বিদ্যালয়ে প্রবেশের জন্য বায়োমেট্রিক সিস্টেম অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট অথবা ফেস রিকগনিশন ব্যবহার করতে পারি। এরপরে স্বাস্থ্য বা স্যানিটাইজেশনের ক্ষেত্রে আমরা যেসব প্রযুক্তি ব্যবহার করতে পারি সেটা হলো অটোমেটিক স্যানিটাইজেশন ডিভাইস, যেটা কিনা স্মার্ট টয়লেটে থাকবে এবং হাত ধোয়ার সিস্টেমকে সক্রিয়ভাবে পরিষ্কার করে থাকবে। এরপর হেলথ মনিটরিং ডিভাইস থাকবে যেটা কিনা শিক্ষার্থীদের স্বাস্থ্য পর্যবেক্ষণ করার জন্য স্মার্ট হেলথ মনিটরিং ডিভাইস ব্যবহার করা হতে পারে। এরপরে এই প্রযুক্তিগুলো ব্যবহার করার ফলে কি কি নতুন পেশা তৈরি হতে পারে, সেটা হলো যে 1 নাম্বার স্মার্ট ক্লাসরুম টেকনিশিয়ান তৈরি হতে পারে, যার মাধ্যমে তাদের কাজ হবে যে ইন্টারেক্টিভ বোর্ড এবং ডিজিটাল শিক্ষা সামগ্রী ইনস্টলেশন এবং রক্ষণাবেক্ষণ করতে হবে, অর্থাৎ আপডেটিং করতে হবে। এরপরে ভার্চুয়াল রিয়েলিটি এবং অগমেন্ট রিয়েলিটি সম্পর্কে কাজে দক্ষতা থাকতে হবে, তাদের ধারণা থাকতে হবে। এরপরে শিক্ষার্থীদের ডিজিটাল টুল ব্যবহারে সহায়ক হতে হবে। এরপরে অনলাইন শিক্ষা কন্টেন্ট ডেভেলপার হতে হবে, যা কিনা লার্নিং প্ল্যাটফর্মে কন্টেন্ট তৈরি করার মাধ্যমে তৈরি হবে। এরপরে ভিডিও লেকচার, বুক, কুইজ এবং ইন্টারেক্টিভ শিক্ষামূলক গেম তৈরি হবে। এরপর অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম ব্যবস্থাপনা এবং উন্নয়ন করবে। এরপরে যে প্রযুক্তির পেশাটা তৈরি হতে হবে সেটা হলো শিক্ষা নিরাপত্তা প্রযুক্তিবিদ, যে কিনা স্মার্ট ক্যামেরা এবং সেন্সর রক্ষণাবেক্ষণ করতে পারবে। তারপরে বায়োমেট্রিক্স অ্যাক্সেস সিস্টেম পরিচালনা করবে এবং সাইবার নিরাপত্তা সম্পর্কে রক্ষণাবেক্ষণ করবে। আর একটা পেশা তৈরি হতে হবে সেটা হলো স্বাস্থ্য এবং স্যানিটাইজেশন ইঞ্জিনিয়ার, যার কিনা কাজ হবে অটোমেটিক স্যানিটাইজেশন ডিভাইস ডিজাইন এবং স্থাপন করা, স্বাস্থ্য মনিটরিং ডিভাইস পরিচালনা এবং ডাটা বিশ্লেষণ করা, বিদ্যালয়ের স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা। এরপরে আছে হলো কী কী প্রভাব পড়তে পারে পরিবেশের ওপর, সেটা আমরা লিখেছি যে সকল ক্ষেত্রেই তুমি এটা লিখতে পারো। সেটা হলো যে পরিবেশের ওপর প্রকল্পটির প্রভাব নির্ণয় এটা হবে হলো যে হেডিং, আর উত্তরটা হবে হলো সকল প্রকল্পটি পরিবেশের উপর ইতিবাচক প্রভাব ফেলবে।
তো এরপরের পয়েন্টটা হলো যে সমাজ এবং মানব কল্যাণে প্রকল্পটির ভূমিকা কেমন হবে, সেটা হলো শিক্ষার মান অভিজ্ঞতা বৃদ্ধি, শিক্ষার মানকে বৃদ্ধি করবে। যেমন সমগ্র প্রকল্পের মাধ্যমে শিক্ষার মান উন্নয়ন করা হবে, যার ফলে শিক্ষার্থীরা একটি প্রযুক্তিগত এবং প্রাকৃতিক পরিবেশে শেখার সুযোগ পায়। আর একটা হলো যে ডিজিটাল শিক্ষা উন্নয়ন এবং অনলাইন শিক্ষা প্রস্তুতকরণের মাধ্যমে শিক্ষার্থীদের অভিজ্ঞতা এবং কৌশল বৃদ্ধি হবে। এরপর স্বাস্থ্য এবং নিরাপত্তা উন্নয়ন হবে। এইটা প্রভাব ফেলতে পারে। কীভাবে প্রভাব ফেলবে? স্বাস্থ্য পরিস্থিতির উন্নয়নের মাধ্যমে শিক্ষার্থীদের ভালো স্বাস্থ্য নিশ্চিত করা যেতে পারে এবং নিরাপত্তা এবং সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য নতুন প্রযুক্তি ব্যবহার করতে হবে। এর পরিবেশ সুরক্ষা এবং বিকাশের জন্য যেসব মানুষের জন্য প্রভাব ফেলবে, সেটা হলো যে পরিবেশের উন্নয়ন এবং সংরক্ষণের প্রকল্পটির মাধ্যমে পরিবেশ বান্ধব প্রক্রিয়াগুলো সহায়তা হতে পারে। আর হলো শিক্ষার্থীদের পরিবেশের বিষয়ক শিক্ষা এবং বিচিত্র উন্নয়নের জন্য সহায়ক ভূমিকা পালন করতে পারে। এরপরে হলো সমাজের উন্নয়ন এবং সংকল্প কর্মী তৈরি করার জন্য মানুষের প্রভাব ফেলবে। কিভাবে? সামাজিক ব্যবস্থাপনা এবং উন্নয়নের জন্য প্রকল্পটির মাধ্যমে সক্রিয় যোগদান প্রদান করা যেতে পারে এবং যার ফলে কী হবে? প্রকল্পের মাধ্যমে সমাজের সমস্যার সমাধানে অংশগ্রহণ করা এবং সমাজের প্রাকৃতিক এবং প্রযুক্তিগত উন্নয়নের হিসাব করা যেতে পারে। তো এরপরে হলো যে সর্বশেষ কাজ 8 নাম্বার অনুষ্ঠান সূচি, সেটা হলো তোমরা করবা। অনুষ্ঠান সূচি তোমাদের পাঠ্য বইয়ের যে পৃষ্ঠা 130 আছে, এখানে তোমরা ইকো ট্যুর গাইডের মধ্যে 130 পৃষ্ঠার কাজটা করেছিলে, তো তোমরা সেইটা করবে, ঠিক আছে? সেখান থেকে সেটার আদলে তোমরা কি করবা? তোমাদের এই যে অনুষ্ঠান সূচি তৈরি হয়েছে সেটা তোমরা তৈরি করবা। তো ওই আলোতে তোমরা সেটাকে তৈরি করতে পারবা। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের যে অ্যান্সার স্ক্রিপ্ট, তোমাদের যে প্রশ্নটা দেওয়া হয়েছে মাউসি থেকে, সেই প্রশ্নের উপরে আমরা একটা বড় অ্যান্সার স্ক্রিপ্ট দেখে নিলাম যে তোমরা এখান থেকে যে কোনো একটা বিষয় নিয়ে কাজ করতে পারো, ঠিক আছে? যে কোনো একটা বিষয় নিয়ে কাজ করতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটা এই পর্যন্তই। দেখা হবে এর পরবর্তী মূল্যায়নের পরবর্তী ক্লাসে। তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আশা করি তোমরা আগামীকাল খুব ভালো মতো একটা পরীক্ষা দিয়ে আসতে পারবা, যেহেতু সকল উত্তর তোমরা আগে থেকেই জেনে যাচ্ছ এবং প্রশ্নটাও তোমরা খুব ভালো মতো জানো একটা ধারণা রয়েছে। তো আশা করছি, আল্লাহর কাছে দোয়া করছি, তোমরা যেন খুব ভালো মতো একটা পরীক্ষা দিতে পারো আগামীকাল এবং সন্তোষজনক ফল বয়ে নিয়ে আসো। ধন্যবাদ সকলকে।